1900 সালের গোড়ার দিকে গান্ধী ভারতে ফিরে এলেন। এর আগে দক্ষিণ আফ্রিকায় তিনি কৃষ্ণাঙ্গ মানুষদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছিল শ্বেতাঙ্গদের, তা নিয়ে বিস্তর আন্দোলন করেছেন। ফলে দক্ষিণ আফ্রিকাব্যাপী গান্ধী এক বিরাট নাম সে সময়। এদিকে গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সংগঠিত করছেন মানুষদেরকে তাদের অধিকার রক্ষার জন্য, ঠিক এই সময় ভারতে বিভিন্ন সভা সমিতি তাদের কাজ শুরু করেছে। ভারত সভা বলে একটা সমিতি ছিল বা সংগঠন ছিল, আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের, তারা এক বিশেষ অনুষ্ঠান বা বিশেষ কার্যকলাপ ভারতে শুরু করেছে। তারা আইনসভায় প্রবেশের মাধ্যমে ব্রিটিশদের যে ভারত বিরোধী কার্যকলাপ সেগুলোর উপর আলোকপাত করছে এবং ভারতীয়দের কিছু অধিকার নিয়েও তারা সোচ্চার হচ্ছে। ঠিক এই সময় 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টোবিয়াম হিউমের নেতৃত্বে ডক্টর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ঘটনাগুলো তখনই ঘটছে যখন গান্ধী ভারতের বাইরে। গান্ধী তখন দক্ষিণ আফ্রিকায় সাধারণ মানুষের জন্য লড়াই করছেন। ভারতে গড়ে উঠল ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা গড়ে ওঠার পর প্রথম দিকে নরমপন্থী পর্যায় ছিল সেই কংগ্রেসের, এবং ঊনবিংশ শতকের শেষের দিকে যখন গান্ধী ভারতে ফিরে আসছেন দক্ষিণ আফ্রিকা থেকে, প্রায় সালটা 1899, এবং সে সময় তিনি ভারতে ফিরে আসছেন। সেই পরের বছরই কলকাতাতে 1900 খ্রিস্টাব্দের একটা অধিবেশন হচ্ছে এবং সেখানে দীনেশ বাচা বলে একজন ব্যক্তির সভাপতিত্বে অধিবেশন হয়। গান্ধী সেখানে উপস্থিত হলেন আর ভারতের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা ব্যক্তিবৃন্দ তাদের সঙ্গে মিলিত হলেন। তিনি কংগ্রেসের কার্যকলাপ ভালোভাবে দেখলেন, খুব একটা খুশি সেখানে তিনি হতে পারলেন না। দেখলেন যে কংগ্রেসের মধ্যে একতার অভাব রয়েছে, তারা বেশি বিদেশি আদব কায়দা বা ইংরেজ আদব কায়দাকে ফলো করে। এই যে কংগ্রেস, সেগুলোকে বাবুদের সংগঠন বললেও দোষ হয় না। গান্ধী দেখেন যে এই কংগ্রেসের মধ্যে একতা খুব কম সদস্যদের মধ্যে। তিনি কংগ্রেসে গিয়ে নিজে সাফাই অভিযান শুরু করেন। তো তাকে বলা হয় যে এইসব কাজ নিম্নবর্গের শ্রেণীদের, আপনি কেন এই কাজ করছেন? গান্ধী তখন উত্তর দেন যে উচ্চ বর্ণের যারা শ্রেণী বা উচ্চবর্গের যারা শ্রেণী, তারা এই সব নোংরা করেছে বলেই গান্ধীকে সেই নোংরা সাফ করতে হচ্ছে। গোপাল কৃষ্ণ গোখলে তার গুরু তাকে পরামর্শ দেন রাজনীতিতে নামার আগে গোটা দেশকে ঘুরে দেখার, এবং তিনি সে মতো কলকাতা ছেড়ে পরবর্তীকালে বোম্বাই এসে ল প্র্যাকটিস শুরু করেন এবং দেশকে জানার, রাজনীতিকে বোঝার চেষ্টা করেন। ঠিক এই সময় 1902 খ্রিস্টাব্দে সাউথ আফ্রিকা থেকে তার ডাক পড়ে। তিনি যে কাজে গিয়েছিলেন সেই কাজেরও এবং অন্যান্য আরও কাজের ডাক পড়ে। গান্ধী ফিরে যান আবার দক্ষিণ আফ্রিকায়। গান্ধীর দক্ষিণ আফ্রিকা এবং ভারত সফর এভাবেই জারি থাকে। 1915 খ্রিস্টাব্দে তিনি পাকাপাকিভাবে দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। 1915 পর্যন্ত দক্ষিণ আফ্রিকার যে অধিকারের আন্দোলন, কৃষ্ণাঙ্গদের অধিকারের আন্দোলন, তিনি প্রমুখ বা উল্লেখ্য নেতা হিসাবে কাজ করেছিলেন। সেখানে তিনি সত্যাগ্রহ শুরু করেন এবং সেই সত্যাগ্রহ ভারতে এসেও তিনি চালু করেন, এবং অহিংস সত্যাগ্রহের আদর্শের দ্বারাই বড় বড় 3টা জাতীয় আন্দোলন ভারতে তিনি পরিচালনা করেছিলেন: অহিংস অসহযোগ, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। ভারতে এসেই তিনি ভারতকে পরিভ্রমণ করেন এবং চম্পারণে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার আহ্বানে গিয়ে নীল চাষিদের হয়ে লড়াই করেন। চম্পারণ সত্যাগ্রহ হয়। গুজরাটের আহমেদাবাদ মিলে গিয়েও তিনি শ্রমিকদের জন্য লড়াই করেন এবং খেদাতে কৃষকদের জন্য লড়াই করেন। এভাবে গান্ধী সর্বভারতীয় একজন বিখ্যাত লিডার বা বিখ্যাত একজন নেতাতে পরিণত হন। গান্ধী দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবে এবং ফিরে গিয়ে গান্ধীর আরও কিছু কাজ বাকি আছে যেগুলো তিনি সম্পূর্ণ করবেন।